এবিএম মোশাররফ হোসেন, আপনি তো সংসদ সদস্য, আপনি তো আমাকে বলেন তো যে আমরা তো দেখলাম যে আরেকজন সংসদ সদস্য রুমিন ফারহানা এই বিষয়ে বিচার চেয়েছেন তিনি স্পিকারের কাছে। আসলে কি তিনি বিচার পেতে পারেন? মানে সংসদের না, আমরা তো রীতিনীতি কি বলে, এখানে কি হবে? স্পিকার কিন্তু অলরেডি রুলিং দিয়ে দিয়েছে। উনি পরীক্ষা নিরীক্ষা করে এই ব্যাপারে যদি দোষী কেউ সাব্যস্ত হয় সেটা ব্যবস্থা গ্রহণ করবেন। কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেটাই। এটা তো আসলে আইনগত প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করতে পারে, অথবা যদি মনে করে যে সুনির্দিষ্ট যদি তথ্য প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে, যদি সংসদের কেউ হয় তার বিরুদ্ধে স্পিকার সিদ্ধান্ত দিতে পারে, আর যদি স্পিকার সংসদের বাইরে কেউ তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে বলতে পারে, নানা ধরনের পদক্ষেপ নিতে পারে। এই ক্ষেত্রে কোনো আমাদের দ্বিমত নেই। রাইট। আমরা আজকে দেখলাম নাহিদ ইসলাম বলেছেন তিনি সাবেক প্রধান উপদেষ্টাকে পাশে সংস্কারের প্রশ্নে তারা যা কথা বলছে সেখানে রাস্তায় নামার জন্য বলেছেন, এবং আসিফ নজরুলকেও তিনি মাঠে চেয়েছেন। কিন্তু একই সাথে আবার নাহিদ ইসলাম বলছে যে এই দল অন্তর্বর্তী সরকার ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে। আমি প্রথমে মার্দিয়া মমতাজ আপনার কাছে একটু শুনি যে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এত বড় অভিযোগ যে তারা ইঞ্জিনিয়ারিং করে একটি দলকে ক্ষমতা দিয়ে চলে গেছে, আবার সেই অন্তর্বর্তী সরকারের প্রধানকে এবং একজন উপদেষ্টাকে আন্দোলনে পাশে চাইছে, এটা কি কন্ট্রাডিক্ট করছে না? আমি যতটুকু দেখেছি বক্তব্যটা, সেটা হচ্ছে যে নাহিদ ইসলাম সরকারকে, অন্তর্বর্তী সরকারকে এক ধরনের দায়ী করেছেন। এটার ব্যাখ্যা তিনি দিবেন, এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। দ্বিতীয়ত হচ্ছে তিনি কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে না, বরং ব্যক্তি ইউনূসকে পাশে চেয়েছেন। দেখেন, কেউ চাইতে পারে, এর পরের ব্যাপারটা পরের। এবং এখানে পাশে চাওয়ার কারণ হচ্ছে সংস্কারের যে প্রক্রিয়াটা, এইটাতে ডক্টর ইউনূস সরাসরি ছিলেন। হয়তো নাহিদ ইসলামের মনে হয়েছে যে এখন আমাদের পাশে তাকে দরকার। এটা রাজপথের আন্দোলনের জন্য যে কেউ যেভাবে বলুক, এটার রিফ্লেকশন কি হয় বা কনসিকোয়েন্সেস কি হয় সেটা দেখে বোঝা যাবে। মানে একটি সরকারকে দায়ী করছেন, সেখানে সেই সরকারের যিনি প্রধান তিনি ব্যক্তি হিসেবে আলাদা হয়ে গেলেন, সরকার প্রধান থাকবেন না, সেটা তো আমি জানি না। আপনার মন্তব্য শুনতে চাইছি। না, আমি এখানে একটু যোগ করতে চাই। আমি একটু দেখো করবেন, এখানে আমি মনে করি ইন্টেরিয়াম গভর্নমেন্টকে আমি দায়ী করতে চাই। আপনি দেখেন, ইন্টেরিয়াম গভর্নমেন্ট 133টা অর্ডিন্যান্স জারি করেছে। আপনি দেখেন অর্ডিন্যান্স কখন জারি হয় আমরা জানি। অর্ডিন্যান্স জারি হয় যখন আপনার পার্লামেন্ট থাকে না, অথবা যখন পার্লামেন্ট সংবিধান সাসপেন্ড থাকে, স্থগিত থাকে, তখন আপনি পারেন। দেখেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট কি জানতেন না যে স্টিল সংবিধান রানিং চলতেছে, এবং সংবিধানের আওতায় উনি শপথ নিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা করছেন। সেখানে 1973 সালের 26শে মার্চ যখন সংবিধান প্রবর্তন করা হলো, তখন রাষ্ট্রপতির আদেশকে বাতিল করা হলো, বেআইনি ঘোষণা করা হলো। তো উনি এই জেনে শুনে কিভাবে অবৈধভাবে একটি আদেশ দিলেন? এই জবাব কে দেবে? আইনমন্ত্রী কি জানতেন না যে রাষ্ট্রপতি আদেশ দেওয়ার সক্ষমতা এখন নাই, ক্ষমতা নাই আমাদের সংবিধানে? উনি 133টা অর্ডিন্যান্স জারি করলেন, আরেকটা করলেন না কেন? এখানে আদেশ দিলেন কেন? অর্থাৎ ওনারাও জানেন যে ঐক্যমত কমিশনের এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে আইনগত সংকটে পড়তে পারে, যার কারণে এখন কিন্তু আদালতের চ্যালেঞ্জ হচ্ছে যে রাষ্ট্রপতি রিয়েলি কি আদেশ দিতে পারেন কি না। এটা কিন্তু একটা কনস্টিটিউশনাল ইম্পর্টেন্ট ডিবেট। আবার আপনি দেখবেন যে এই যে আসিফ নজরুল অথবা নাহিদ ইসলামরা চমৎকার কথা বলে। এটা মানে জ্ঞানীরা অনেক সময় অন্য ধরনের কথা বলে না। আপনি একদিকে বলছেন যে এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না, তাহলে আপনি কার কাছে শপথ নিয়েছেন? আপনি তো সেই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছেন। তো যদি এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না হয়, তাহলে আপনার শপথ নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না, আপনি তো নিয়েছেন। অর্থাৎ আপনার বক্তব্যের মধ্যে একটা দ্বিচারিতা আছে, সব বিরোধিতা আছে। তো এই সবগুলি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তো কোনো লাভ নেই। এই জায়গাগুলি যদি আমরা পরিষ্কার না করতে পারি, শুধু আমরা এই ব্লেম গেম আমরা কিন্তু খেলতে পারবো, কিন্তু বাস্তবতা কিন্তু সংকট সমাধান। আজকে আপনি দেখেন, আপনাকে আমি একটা কথা বলি, যদি জুলাই সনদটা আপনি নিশ্চয়ই আছে আপনার কাছে, আমাদের মনে হয় আপনি বলেন, বলতে যে ওখানে স্পষ্ট বলা আছে জুলাই সনদে 1 থেকে 47 পর্যন্ত যেই দফা আছে সেগুলা সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে, হবে না? আপনি জেনে শুনে তো এটা ওখানে উল্লেখ করেছেন, তাহলে আপনি এখন সংস্কার কিভাবে করবেন? তাহলে তো আপনাকে সংসদে উপস্থাপন করে আইন প্রণয়ন করে সেটাকে বাস্তবায়ন করতে হবে। তা আপনি এখন কেন বলেন যে এটা সংস্কার করতে হবে? আপনি ওই সময় জেনে শুনে ওইটা করেন নাই?
সংশোধন শব্দটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আমার না মনে না হয়- এছাড়া তো কোনো বিকল্প নাই। আর অলরেডি আরেকটা জিনিস আপনি দেখেন, দেখা আছে এখানে কি বলা আছে যে সংসদ বসার 1 মাসের মধ্যে আপনি, ওরা বলেছে যে ইন্টারিম গভর্নমেন্ট বলেছিল আপনি সাংবিধানিক এটা তুলতে হবে। পরিষদের সদস্য শপথ নেবেন, সেটা তো একবার বাতিল হয়ে গেছে অলরেডি। ওইটা তো আপনার ডেট ইস্যু, ওইটা নিয়ে আলোচনা করার তো আপনার এখন কোনো সুযোগ নাই। তো সুতরাং আপনাকে যদি দাবি দেওয়াগুলি আমাদের বাস্তবায়ন করতে হয়, জন আকাঙ্ক্ষাকে যদি আমাদের পূরণ করতে হয়, অবশ্যই পার্লামেন্টে বিল এনে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এক, আরেকটা ধরেন জাতিকে তারা কি বিভ্রান্ত করে দেখেন, যে বলছে যে ইলেকশন তো হওয়ার কথা ছিল 2029 সালে। আপনি লক্ষ্য করেন কিছু কিছু শব্দ। তা আপনি দেখেন আমাদের তো সবাই এরা জানা আমার প্রাইম মিনিস্টার পদত্যাগ করেছে। তো প্রাইম মিনিস্টার যদি পদত্যাগ করে থাকে তাহলে নিয়ম কি? যদি পার্লামেন্ট বহাল থাকে আরেকজন নেতা হবে। ম্যান ইজ নট এ ফ্যাক্টর। ওই পার্লামেন্টের বোর্ড সিদ্ধান্ত নেবে দ্বিতীয় সেকেন্ড নেতা কে হবে তাদের। সেখানে রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিয়েছে। তাইলে রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিলে যদি প্রাইম মিনিস্টার না থাকে সেকেন্ড ম্যান কে হবে? স্পিকার। স্পিকারকে আমি কোনো খোঁজ পাচ্ছি না, সে জীবিত না মৃত আমি জানি না। তখন কি হলো যে আমার সংবিধানে একটা বিরাট ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যে আমার নেক্সট কি পদক্ষেপ আমাকে নিতে হবে আমি জানি না। কিন্তু আমার সংবিধানে আমাকে বলেছে তুমি যদি এই ধরনের কোনো সংকট তৈরি করো, ডক্টর নেসির আলোকে আর্টিকেল 106 অনুসারে তুমি সুপ্রিম কোর্টের নির্দেশনা নিতে পারো। সেই আলোকে সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়েছে তুমি একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট তৈরি করতে পারো। কিন্তু বাট এখানে একটা ফাঁকা রেখে দিয়েছে তারা। সেটা হলো আমাদের কনস্টিটিউশনে কি আছে, বর্তমান কনস্টিটিউশনে, যে সংবিধান ভেঙে গেলে 3 মাসের মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে। এখানে কিন্তু 106 এ কোনো মেয়াদ দেয় নাই, টাইম দেয় নাই, অর্থাৎ এখানে একটা ফ্লেক্সিবল কন্ডিশন রেখেছে। সুতরাং সবগুলি আপনি সাংবিধানিকের আওতায় বলছেন, এখন বলতেছেন যে না আমি এটা মানি না।